জীবনে কখনো ভাবিনি যে এরকম বিকাশ স্বামীর সাথে আমার সংসার করতে হবে। এটা একদম আমার জন্য অকল্পনীয়, কারণ আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু ছেলেটাকে কলেজ জীবনে ভালোবেসেছিলাম তো। ওর বাবার টাকা পয়সা নেই, অনেক গরিবের ছেলে। কি করব? ভালোবাসাকে সম্মান করতে গিয়ে আমি যে নিজেই সিদ্ধান্ত নিলাম। বাড়িতে এদিকে বিয়ের কথাবার্তা, ছেলেটার সম্পর্কে সব কিছু জানিয়েছিলাম, কিন্তু আমার বাবা মা ওই ছেলের কথা শুনে এবং ওর পারিবারিক খোঁজখবর নেওয়ার পরে আর বিয়েতে দিতে রাজি হয় না। কি করব? ছেলেটাকে মন দিয়ে ফেলছিলাম তো, অনেক ভালো ভালো জেনেছি বা ভালোবেসে ফেলেছিলাম। তাই বাধ্য হলাম নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ছেলেকে বিয়ে করতে হবে। তাই ওকে বাবা মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজে নিজেই বিয়ে করেছিলাম। বাবা কখনো খোঁজও আর নিত না। আমি ওর সাথে সংসার করতে লাগলাম। শ্বশুর বাড়িতে যেয়ে দেখি শাশুড়ি নেই। স্মার্ট শ্বশুর আছে, কিন্তু শ্বশুরটা হচ্ছে মধ্যবর্তী ধরনের মানুষ। না পারে কোনো ফটো কাজ করে খেতে, না পারে উপর উপর লেভেলে চলাফেরা করতে। এই শ্রেণীর মানুষদের অ্যাকচুয়ালি ভাতের অভাব হয়, কারণ তারা ছোট কোনো কাজও করতে পারে না, আবার বড় কোনো কিছু ছুঁইতেও পারে না। সব মিলে ওরা মাঝামাঝিতে ঠুমবে মরে। ঠিক আমার শ্বশুরও যেন তাই। কিন্তু টাকা পয়সা না থাকলে কি হবে? তার চলাফেরার স্টাইল দেখে মনে হয় না যে উনি গরিব মানুষ। আসলে ভিতরে তাদের একদম ফাঁকা, কিছুই নেই। কিন্তু একটা বছর যখন স্বামীর সাথে এভাবে সংসার করতে লাগলাম, তখন দেখি আমার সংসার চালাতে সে ব্যর্থ হয়। ভালো কোথাও একটা চাকরিও জোটে না, আবার টাকা পয়সাও নেই যে তাকে দিয়ে কোনো ব্যবসায় দাঁড় করিয়ে দেব। আর আমার বাবা মায়ের কথা কি বলবো? তাদের কাছে তো কোনো সাহায্যের হাত বাড়ালেই তারা দেবে, কিন্তু আমি তো তাদের কাছে ছোটও হইব না, আর তারাও আমাকে আমার এই সম্পর্কের ব্যাপারটা আজও মেনে নেয়নি। কি করে বলবো? বলার কোনো উপায় ছিল না। আমি সেদিন থেকে দেখলাম যে নুন আনতে যেহেতু পান্তা ফুরি, এই সংসারে এত কষ্ট করে থাকবো। কারণ ছোটবেলা থেকে আমি আমার বাবার সংসারে তেলে জলে বেশ অনেক যত্নে মানুষ হয়েছি তো। কোনো কিছুর অভাব তোমার বাবা আমাকে বুঝতে দেয়নি। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু স্বামীর সংসারে এসে যে এত বড় অভাবে আমার জীবন কাটবে তার জীবনে কখনো কল্পনাও করতে পারিনি। লাভ নাম জীবন সংগ্রামে। দেখি কি হয়। আশেপাশের কয়েকটি ছেলে মেয়েকে একসাথে করে আমি টিউশনি শুরু করলাম, প্রাইভেট পড়াইতে শুরু করলাম। মাস শেষে যা টাকা আসে আর স্বামীর অল্প রোজগারের কিছু টাকা, তাই দিয়ে ঘুষে মাসে দিন চলতে লাগলো। এর মধ্যে থেকে কিছু কিছু টাকা আমি ব্যাংক অ্যাকাউন্টে জমাইতে থাকলাম। এভাবে 8টা বছর অতিবাহিত হয়ে গেল। স্বামীকে বললাম, দেখো, টাকা পয়সা যদি না থাকে, সংসারে যদি অভাব থাকে, তাহলে তোমার এই আবেগঘন ভালোবাসা এটা জানালা দিয়ে এক মুহূর্তে পালিয়ে যাবে। আমি যে আর পারছি না। এক কাপড়ে 6 মাস চলে যাচ্ছে, 1 বছর চলে যাচ্ছে, যেখানে 3 মাস পর পর আমার পোশাক চেঞ্জ হতো আমার বাবার বাড়িতে। কিন্তু তোমার সাথে বিয়ে হয়ে আসার পরে যে কষ্ট কি জিনিস আর গরিব মানুষ কিভাবে জীবন যাপন করে, তা আজকে আমি পুঙ্খানে পুঙ্খানে অনুভব করতে পারছি। গরিবদের জীবন বুঝি এরকমই হয়? আমার স্বামী বলল, দেখো, কি করব? তোমাকে ভালোবেসেছিলাম। তুমি যে গরিবের মেয়ে কি ধনীর মেয়ে সেটা কখনো ভাবতেই পারিনি। শুধু একটা মেয়ে হিসেবে তোমাকে অনেক ভালো পেয়েছি, তাই ভালোবেসেছিলাম। কিন্তু বাস্তব জীবনে যে আসলে এরকম পরিস্থিতির মধ্যে পড়ব বা সংসার জীবনের আসল রূপ এইটা, তা তো আর আগে কখনো বুঝিনি। যা হোক, কি করবো আর কি করার আছে তুমি বলো। আমি আমার স্বামীকে বললাম, দেখো, আমি কিছু ব্যাংকে টাকা জমিয়েছি টিউশনি করিয়ে করিয়ে। তাছাড়া তোমার বাবারও তো টাকা পয়সা নেই। তার সাথে বলি কি, একটু রিস্ক না নিলে কিন্তু জীবনে বড় হওয়া যায় না। আমি আমার বাবাকে দেখিয়ে দেবো যে তুমি মানুষের মতো মানুষ হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছ। আমার স্বামী বলল, তাহলে কি বলতে চাও তুমি? আমি বললাম, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি এই কথায় রাজি থাকো তাহলে আমি সেটাই করব। স্বামী বলল, ঠিক আছে, বলো দেখি শুনি। আমি বললাম, দেখো, দেশে যেহেতু কোনো কিছু করতে পারছো না, নিজের বিবেকের কাছে বা চক্ষু লজ্জা, বন্ধু বান্ধবের সাথে সামনে বলে কি হবে, মানে ছোট কোনো কাজ করতে পারছো না, তুমি তোমার বাবার মতোই জীবনটা বেছে নিয়েছো। তাই বলতেছিলাম, যদি তুমি প্রবাসে যাও, সেটাই বুঝি ভালো হয়। সেখানে যে মানুষ একটা কিছু করে তো উপার্জন করে, তুমি পারবে না? আমার স্বামী বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। তবে টাকা পয়সার কি হবে? এত টাকা পয়সা তো আর আমাদের নেই। আমি বললাম, ও চিন্তা তুমি করবা না। আমি কিছু টাকা জমিয়েছি, আর বাদ বাকি টাকা
একটু লোন অফিস থেকে লোন নিয়ে তোমাকে দিয়ে বিদেশ পাঠিয়ে দিই। স্বামী বলল, দেখো যদি হয় তাহলে যাব, আমার কোনো আপত্তি নেই। আমি বললাম ঠিক আছে। আমার ব্যাংকে 1 লক্ষ না 1.5 লক্ষ টাকা যাই হোক এরকম হবে জমানো ছিল। আর আমি লোন তো উঠাইলাম, বাদ বাকি টাকা উঠে স্বামীকে যা হোক প্রবাসে পাঠিয়ে দিলাম। স্বামী বিদেশ চলে গেল, 6টা মাস পেরিয়ে গেল। এদিকে বাড়িতে শ্বশুর আর আমি একলা একলা জীবনযাপন করছি। শ্বশুরও শাশুড়ি মারা যাওয়ার পরে কখনো বিয়ে শাদী করার নামও নেয় না। সংসারের যত ঝামেলা ওরার দিন আমার উপরে। বাবার সংসারে কখনো এত হাড়ভাঙা পরিশ্রম করে সংসারের খুঁটিনাটি কিছু করা অভ্যেস ছিল না। তো শ্বশুর বাড়িতে এসে এক পালাম না শাশুড়িকে, দ্বিতীয়ত একলা একলাই সংসার ঝামেলা সামলাইতে নতুন নতুন অবস্থায় আমার যে কত কষ্ট হচ্ছে আমি জানি। যা হোক, তারপরে মাসে মাসে স্বামী টাকা পাঠায় না, বা কোনো কোনো মাসে গ্যাপ দেয়, বলে মালিক এই মাসে বেতন দিনে 2 মাসের ট্যাগ বাড়ে দেবে। কিন্তু কিস্তিওয়ালা সে তো আর সে কথা শোনে না, সে কিস্তির টাকার জন্য এসে বসে থাকে। আমি কখনো কখনো তখন টাকা পয়সা শর্ট পড়ে আশেপাশের ধনী মানুষদের কাছ থেকে, পরিচিত মানুষদের কাছ থেকে একটু হাওলাত দলাত করে 2টা একটা কিস্তি ম্যানেজ করি। এভাবে করতে করতে একসময় একটু চাপের মধ্যেই পড়ে গেলাম। প্রবাসে স্বামী আছে, সে টাকা পয়সা রোজগার করছে, একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু এমনই দুর্ভাগা যে মাসে দেয় না। কখনো কখনো 3 মাসের একবারে দেয়, কখনো 1 মাস গ্যাপ, 2 মাস গ্যাপ, আবার মাসে দেয়। এইভাবেই চলছে। খুব কষ্টে পড়ে গেলাম। মাঝে মাঝে কিস্তিওয়ালা যখন বাড়ির উপরে এসে 2টো কথা শোনায়, কি করব, চুপচাপ থাকি। আর খুব আফসোস হয় যে আমি একটা ধনী ঘরের মেয়ে, আজকে জীবনে কি করলাম, বাবা মায়ের কথা শুনিনি, ছেলেটাকে ভালোবেসে বিয়ে করলাম, আর ভালোবাসাকে সম্মান করতে গিয়ে আজকে আমার এত পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। খুবই কষ্টদায়ক। পরের ছেলের কথা চুপচাপ শুনতাম। কিস্তিওয়ালা বাড়ির পারে এসে নানান কথা শোনাতো, কিস্তি না নিয়ে যাবই না, সন্ধ্যা লাগলেও টাকা দিতে হবে, মাসের কিস্তি কেন টাকা যোগান দিতে পারেন না, তাহলে এত টাকা লোন লিছেন কেন। কি করব, অনেক পেশারের মধ্যে পড়ে গেলাম। তাছাড়া রূপে গুণে জীবন যৌবনে তো সবই আমার ভরপুর ছিল। আমি যখনই স্বামীকে না জেনে কোনো চাকরির জন্য কোম্পানির দ্বারে গিয়ে দাঁড়াতাম, কোম্পানির এমপ্লয়ার বা কোম্পানির এমডি বা কোম্পানির দায়িত্বে যারাই থাকতো, প্রধান কর্মকর্তা, সবাই আমার উপর একটু সুযোগ খুঁজত। এক্সট্রা ফ্যাসিলিটি তাদের না দিলে নাকি চাকরি হবে না। সে সময় সেগুলোকে পছন্দ করিনি বিধায় আমার চাকরিও হয়নি। কি করব, দুনিয়াটা যেন একদম স্বার্থপর। কষ্টেই জীবন পার করতে লাগলাম। স্বামীকে যতই বলি, সে বলে যে আমি কি করব, আমি তো কাজ ঠিক মতো করছি। কখনো কখনো 2 মাসের পেমেন্ট একবারে করছে, কখনো কখনো 2 মাস গ্যাপ দিচ্ছে, কিন্তু কিস্তিওয়ালা তো এই কথা শোনে না। যেভাবে হোক ম্যানেজ করো, আমি যা পারছি না, আমাকে যা বলছো আমি তাই করছি। স্বামীর এই কথা শুনে স্বামীকে তো আর আমি দোষী করতে পারি না, দোষ দিতে পারি না। কি করব, ও তো ওর মতো কাজ করছেই। আবার যদি বেশি পেশা প্রয়োগ করি তাহলে তো বিদেশ বাড়িতে ওর কি হয় না হয়, নানান টেনশন করি। সব মিলে বড় কষ্টে জীবনটা চলছিল। এদিকে আবার নিজের ঝামেলায় বাঁচি না, আবার আর এক তামাশা শুরু হয়ে গেল। শ্বশুর ওদিকে বিয়ে শাদী করে না, কিন্তু এত বলার পরও কেন করে না তা তো আর জানতাম না। এই ঘটনাটা না ঘটলে তো আর জানতে পারতাম না। তারপরে বন্ধুরা, এলাকার মধ্যে শ্বশুরেক নিয়ে হঠাৎ করে সালিশ বৈঠকে বসে পড়ল সবাই। কি হয়েছে আমি আসলে ব্যাপারটা জানতে চাইলাম, কেউ আমাকে বলতে চায় না। হঠাৎ করে একজন ব্যক্তি আমারে বলল, আপনার শ্বশুর তার যে চরিত্রের ব্যাপারটাই কি বলবো, বলতে বড় ঘৃণা হচ্ছে। আমি বললাম তবুও বলতে হবে, কি হয়েছে, কি করেছে আমার শ্বশুর? বাড়িতে তার হয়ে আর কেউ নেই আমি ছাড়া, আমাকে বলুন আপনারা। তখন বলল, আসলে কি বলবো, ওই মহিলা তার স্বামী বিদেশ থাকে, দিনের পর দিন আপনার শ্বশুর সেখানে যাতায়াত করে রাত গভীরে। এখন বুঝি না আর কি বলবো। আমি চিন্তা করলাম, তাই তার মানে শ্বশুর এই রাত করে বাড়িতে ফিরে, অনেক গভীর রাত্রে, তারপরে ওখানে সময় কাটিয়ে আসে। বাহ, খুব ভালো চরিত্রের মানুষ তো। ব্যাপারটা আমার কাছে খুব কেমন যেন লাগলো। এদিকে আমার সাথেও জীবনে চলাফেরার পথে অনেক সময় অনেক কথা বলতে চাইলেও সে বলার সাহস পায়নি। অর্থাৎ আমার সততা আর আমার কর করে মেজাজে
আমার তাসে কথার পারে সে কখনো এরকম বলার সুযোগ পায়নি। আমি এটা বুঝি, কিন্তু এত দূর গভীরে সে এইভাবে বাইরে বাইরে এইভাবে, বাহ, সেটা তার কখনো আগে জানেনি। শুনতে পারলাম তাকে নিয়ে নাকি আজকে বৈঠক বসবে, বিচারে কি হয়, এলাকার চেয়ারম্যান মেম্বার সব মিলে একটা জাত যাওয়া কথা। আমার কেমন যেন নিজের কাছে খুব ছোট ছোট মনে হচ্ছিল। কোন কোন পরিবারে এসে পড়লাম? এদিকে তার ছেলেটা বেকার, বিদেশ পাঠিয়েছি, টাকা পয়সার ঝঞ্ঝাটে বাঁচি না, আবার এদিকে শ্বশুরের আরেক ঝামেলা। সব মিলে আমি যেন একটা মানসিক চাপে পড়ে গেলাম। তবুও বেচারাটা একা একা, তার তো আর আমি ছাড়া কেউ নেই। সব খোঁজখবর নিয়ে সন্ধ্যায় সেখানে আমি উপস্থিত হয়ে গেলাম। শ্বশুর আমাকে এসে বলল, বৌমা, তুমি এখানে আসলে কেন? তুমি বাড়ির বউ, বাড়িতে যাও। বিচার মামলায় আমার জন্য যা হবে হবে, এ নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমি বললাম, বাবা, আমি ছাড়া তো আর আপনার কেউ নেই। যদি এমন কোনো কিছু হয় সেটা আমি দেখব, আমি থাকি না। বলে, তুমি থাকবে? তুমি না থাকলে ভালো হতো। আমি বললাম, কেন? ও, আপনার সমস্ত কুকীর্তির কথা আমি যা জেনে যাবো এই জন্য আমাকে তাড়াই দিচ্ছেন? সব শুনেছি বাবা, আপনার সমস্ত কথা শুনেছি। আজকে এতদিনে যা জানতাম না সেটাও আজকে জেনে ফেলছি। বলো, ঠিক আছে, জেনেই যেহেতু ফেলছো, আর কি বলার আছে? আমি অপরাধী, বিচারে যা হয় তাই হবে। আমি বললাম, না, বিচারে আপনার কোনো সাজা হবে না। প্রয়োজনে সেটা আমি মেম্বার চেয়ারম্যানকে বলে টাকা দিয়ে মিট করব। বললো, দেখো, আমার তো টাকা পয়সা নেই, সাজা বিচারের ফলাফল যদি সাজা হয় আমাকে তো সাজাই ভোগ করতে হবে। শ্বশুরকে বললাম, আপনি চিন্তা করবেন না। কিছু সময় বাদে পাঁচগার মানুষ এক জায়গা হয়ে তার বিচারে বসলো। বিচারে মেয়েটাও দায়ী, শ্বশুরও দায়ী। এক পর্যায়ে যার বউ সে বলে যে ওই বউকে ভাত দেব না, বাড়ি থেকে বের করে দাও। আর মেম্বার চেয়ারম্যান বলল কি, এই মহিলার সারা জীবনের দায়িত্ব নাকি আমার শ্বশুরেরই নিতে হবে। মেম্বার চেয়ারম্যানকে আমি ম্যানেজ করলাম, যেভাবে হোক ম্যানেজ করে শ্বশুরকে ওখান থেকে এক পর্যায়ে কিছু টাকা পয়সার মাধ্যম দিয়ে বাঁচিয়ে নিয়ে আসলাম। বাড়িতে আসলো। আমি বললাম, আপনি কী ধরনের চলাফেরা করেন? বিকেল হলে কোট টাই প্যান্ট পরে, পকেটে টাকা নেই, ফোটানোর বেলায় তো বেশ আছেন। এভাবে সেজে গুজে পারেন, তার মানে আপনার এইরকম কর্মকাণ্ড? না বাবা, আপনার বয়স এতটা হয়নি, তবুও তো বয়সে আপনি আমার শ্বশুর, আপনার একটু চলাফেরার সমঝোতা করতে হবে। আর এইরকম পরিস্থিতির মধ্যে আছেন, এইভাবে জীবনযাপন করছেন, কখনো তো দেখে বোঝা যায় না। যদি আজকের এই ঘটনাটা আমার সামনেও এইভাবে উন্মোচন না হতো, তাহলে আমি বা কী করে বুঝতাম? শ্বশুর তখন বাড়িতে এসে বলল, তুমি আমাকে আর এই সমস্ত বলে বৌমা লজ্জা দিও না তো। আমি এমনি দারুণ লজ্জিত, কিন্তু কি করার আছে বলো? আমার যার বিয়ে শাদী করতে ইচ্ছে করে না, পরের মেয়েকে যে আবার নিয়ে আসবো, আমি কি খাওয়াবো? আমি নিজেই দুটো চারটে টাকা যখন যা দরকার হয় তোমার কাছ থেকে চেয়ে নিয়ে হাত খরচ করি। এখন তো আমি জীবনে কোনো কর্ম করতে পারলাম না। মধ্যম শ্রেণীর মানুষ হয়ে জীবনে যে কতটা বিপদে পড়েছি, না পেরেছি কোনো ছোটো কাজে হাত দিতে, না পারলাম কোনো বড় চাকরি বাকরি, কোনো কিছুই করতে পারলাম না। সব মিলে মাঝামাঝি থেকে আজকে জীবনটা বরবাদ হয়ে গেছে। আমি বললাম, আপনার কষ্ট আমি বুঝি বাবা, যেমনটা আপনার ছেলেকেও তৈরি করেছেন তেমনটা আপনার লাইফও। যা হোক, এভাবেই তার সাথে কয়েকটা দিন সে লজ্জায় লজ্জায় চলতে লাগলো। সে তার লজ্জায় এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারে না, বাড়ির থেকে খুব কম বেরোতো। আমি তার মনের কষ্টটা বুঝতে লাগলাম। আমি বললাম, বুঝতে পারো আপনার মনের কষ্ট, আপনি হয়তো পরের মেয়েকে নিয়ে আসলে কর্ম নেই, কী খাওয়াবেন, এই জন্য বিয়ে না করে তাই বলে পরকায় জীবন বেছে নেবেন না, এটা চরম অন্যায়। বলো, তাছাড়া আমিও তো একটা মানুষ, আমার তো মন বলে একটা কথা আছে, কি করব বলো? আমি বললাম, তাই বলে আজকে যদি নিজে গোপনে চলতেন তাহলে এত কিছু হতো না। এলাকার মানুষের কাছে আপনার কি মুখ থাকলো? আর এই কথা যদি আপনার ছেলে প্রবাস থেকে একটাবার জানতে পারে, আপনার ছেলের কাছে আপনি কী জবাব দেবেন? শ্বশুর দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বলল, বোমা, প্লিজ, অনুরোধ করে বলছি, এই কথা যেন আমার ছেলে আর কখনো জানতে না পারে। অন্তত তুমি জানিও না। প্রতিবেশীরা যদি কেউ জানিয়ে দেয় সেটা আমি ম্যানেজ করে নেব, কিন্তু তুমি জানালে কিন্তু ছেলে সত্যি সত্যি সেটা বিশ্বাস করে নেবে। আর এখন আমি ছেলের কর্মের উপরে নির্ভর করে চলছি।
আমি কি করব, আমি যে অসহায়, আমি আর পারছি না। শ্বশুরের এইরকম আর্তনাদ শুনে আমার মায়া হলো। আমার স্বামীও আজ 7-8 মাস তার প্রবাসে যাওয়ার সময় হয়ে গেল। এভাবে চলতেছিলাম। হঠাৎ একদিন গভীর রাত্রে শ্বশুর আমাকে ঘুম থেকে জেগে উঠে এসে ডাক দিল, বলল, বৌমা, আমি যে আর পারছি না, একভাবে জীবনটা চালাইতেছিলাম সেটাও বন্ধ হয়ে গেল, আমি কি করব বলো তো? আমি বললাম, কেন, কি করতে হবে আপনার? বলছে, তুমি কি বুঝতে পারছো না, আমার একটা দরজা বন্ধ হয়ে গেছে আমার জন্য। এলাকার মানুষের সামনে আমি গিয়ে দাঁড়াইতে পারছি না, লজ্জায় মুখটা বিমূঢ় হয়ে যাচ্ছে। তুমি একটা ব্যবস্থা করো আমার, তোমার হাতে কি কোনো অপশন আছে? আমি বললাম, আপনি এখন ঘুমান, কালকে বলবো। তারপরে কাল যায় পরশু যায়, সে আমার কাছে খালি জানতে চাই আমার জন্য কিছু করা যায় নাকি, দেখো না। আমি বললাম, যদি আপনি টাকা চান আমি টাকা দেব, যদি বলেন যে আর একটা কাজ করেন সেটা করবো, কিন্তু আপনি যেটা বলছেন এই ধরনের আপত্তি আমি কি করে মেনে নেব? কোথায় পাবো? এটা কি টাকা হলে কিনে যায়? সে বলল, না, যদি একটু দয়া করো, দেখো না, আমি যা পারছি না। আমি বললাম, এতই যদি জীবনে এত কিছু প্রয়োজন হয় জরুরিভাবে, তাহলে একটা কর্মটর্ম করেন, এক জায়গায় দারোয়ানি করেন, না হলে লজ্জা করে লাভ কি? কেউ তার খেতে দেবে না, মুখ লজ্জা করে লাভ আছে? এভাবেই তো জীবনটাকে শেষ করছেন। একটু কর্ম করার চিন্তা করেন আর বিয়ে শাদী করেন। বলছে, প্লিজ বোমা, যতদিন চলা যায় এভাবে বলো না তুমি। আমি বললাম, তো কি করব? সে মুখটা ফিরাই নিয়ে বোম্বের হয়ে সামনে থেকে চলে গেল। শুরু হয়ে গেল তার রং তামাশা, বাড়ির মধ্যে থেকে বের হয় না। আমি কলপারে দুপুরবেলা যখন স্নান করে কলপার থেকে ঘরে আসি, মনে ঠিক উঠোনের এদিকে আনাগোনা করে, ঘোরাফেরা করে। আগে কখনো এভাবে পাইনি তাকে। বুঝতে পারলাম সে আমার উপরে আড়াল থেকে দৃষ্টি ফেলছে, বা অন্যরকমভাবে তার চাল চলন তাকানো সব মিলে আমার কাছে কিছু একটা গরমিল মনে হচ্ছিল। তারপরে আমি যখন কলপার থেকে ঠিক ওই অবস্থায় ঘরে আসলাম, তারপর যখন সব কিছু চেঞ্জ করছিলাম, ঠিক ওই সময়ে কোথা থেকে যেন উনি হুসমাস করে আমার রুমের মধ্যে প্রবেশ করে ফেলল। কিন্তু আমার কাছে একদম সব কিছু যেন এলোপাতারে ছিল, ঠিক ছিল না, সব কিছু অগোছালো ছিল। এই মুহূর্তে ভাবলাম, আমি এখন কি করি? সে তো সব কিছু না দেখেই ফেলছে, ব্যাপারটা কি করব? আমি বললাম, আপনি এখন জানতো, দেখছেন না আমি এখানে এসে কেবল আসলাম, চেঞ্জ করছি, আপনি হঠাৎ না করে, কোনো আওয়াজ না করে হঠাৎ রুমে প্রবেশ করলেন। সে কোনো কথা বলো না, ঠিক বেহায়ের মতো দাঁড়িয়েই থাকলো। আমি চুপচাপ অবধ হয়ে তাড়াহুড়ো করে চেঞ্জ করে ঠিকঠাক করে পরিপাটি হয়ে তার দিকে ফিরে বললাম, এটা কেমন কি করলেন আপনি? আমার কি কোনো বাক স্বাধীনতা নেই আপনাদের বাড়িতে? আপনি এসব কি শুরু করছেন? দেখছি আজ কদিন বাইরে থেকে বেরোন না, সেদিনের ওই ঘটনার পর থেকে বাইরেও যান না। মানুষের লজ্জা ভয়ে লজ্জা করে না, আবার বাড়ির মধ্যে সবসময় আনাগোনা করেন। আমি আপনার পুত্রবধূ, আমার কি বাক স্বাধীনতা বলে কিছুই নেই? আবার আমি স্নান শেষে নিজে একটু চেঞ্জ করছি, আমার ব্যক্তিগত কাজ থাকতে পারে না? আপনি আমার ঘরে ঢুকার আগে আমার কাছ থেকে একটু আওয়াজ করতেন, একটু পারমিশন চাইতেন, হঠাৎ করে এভাবে চলে আসলেন। কি উদ্দেশ্য কি আপনার? কিছু বলবেন? সে কিছুই বলে না, শুধু চুপচাপ গম্ভীরভাবে আমার মুখের দিকে একদিনে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম, যান তো এখন, আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি দুপুরের খানাটা রেডি করছি, খাবেন, আসতেছি আমি, যান। বলে, বৌমা, কিসের খাওয়া? আমার নাওয়া খাওয়া সব যে একদম বন্ধ হয়ে যাবে, আমার যার ভালো লাগছে না। আমি বললাম, কেন, কি হয়েছে? তখন সে বলে, যদি একটু দয়া করো না, আমি তো তোমার শ্বশুর, তুমি একটু সেবাদতটা করলে তো আমি বেশ আমার মানসিকভাবে সুস্থ হয়ে যেতে পারি। তুমি কি আমার কষ্টটা কিছুই বোঝে না বৌমা? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আর নেখা করতে হবে না, নেখা ছাড়েন তো, বুঝতে পারছি সেটা আমার পক্ষে সম্ভব না। আর শুনুন, এই সমস্ত আলতু পালতু বাইনা আমার কাছে করবেন না। যদি কোনো কাজেও কথা হয় সেটা বলবেন। যান, আপনি ওই রুমে গিয়ে ওয়েট করুন, আমি আসছি। সে কোনো কথা না বলে মুখ ফিরায় যেন চলে গেল। আসলে সে আমাকে যা বলতে চায়
আর যা বোঝাইতে চাইছে সেটা তো আমি খুব ক্লিয়ার বুঝে ফেলছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? এভাবে চলতে চলতে যখন তার কথা আর আমি আদৌ কখনো রাজি হইনি বা তার কাছে ধরা দেয়নি, এভাবে যখন মাস শেষ হয়ে গেল, বুঝি সেই লোনের টাকা, যে লোনের টাকা উঠে আমি আমার স্বামীকে বিদেশ পাঠিয়েছিলাম, ঠিক ওই লোনওয়ালা মাস শেষে কিস্তিওয়ালা বাড়ির বাড়ি সে হাজির। কিন্তু সে মাসে আমার স্বামী ব্যাংকে টাকা পাঠায়নি, আমার হাতেও টাকা নাই। এদিকে কিস্তির টাকাটাও কম আছে। কি করব, কি হবে এখন? কিস্তি আমাকে কীভাবে বিদায় দেব? এদিকে শ্বশুরের মুরুদ নেই কিস্তির টাকাটা দিয়ে একটু আমাকে সহযোগিতা করা, শুধু আসে একটার পর একটা বাহানা করতে। কিস্তিওয়ালা সেদিন বাড়িতে গেড়ে বসলো আর বলল, দেখেন ম্যাডাম, আপনি যদি আজকে আপনার এই লোনের টাকাটা না দেন, গত মাসে একবার ভেদাল করছেন, 2 দিন সময় দিয়েছি তারপর দিয়েছেন। আমাদের অফিসের একটা নিয়ম আছে, 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতে হয়। আমি ঠিক আজ 7 তারিখ, আজকে আসছি, টাকাটা আপনার কাছ থেকে নিয়েই যাব, টাকাটা দেবেন, কোনো অজুহাত করবেন না। আমি বললাম, দেখেন ভাই, আসলে অমন করে কথা বলেন কেন? মানুষের একটু একটু এমন আবাদ বিবাদ আসতেই পারে। আমার স্বামীটা বিদেশ গেছে, সেই মাসেও বেতন পায়নি বলে টাকাটা পাঠাইতে পারেনি। যদি কিছু মনে না করেন, এই মাসেরটা সহ আগামী মাসেরটা যদি 2টো কিস্তি একবারে একসাথে দিতাম, সেটা আমার জন্য একটু ভালো হতো। যদি আমার দিক থেকে একটু বিবেক বিবেচনা করে একটা বার সুযোগ দেন। সে আবারও একটু খড় ভাষায় রেগে উঠে বলে, না না বা, এ ধরনের কথা বলবেন না। আপনার টাকা দেবেন, আমি টাকা নিয়ে সোজা অফিসে যাব, এটা আমার দায়িত্ব এবং আমার চাকরি। আপনি এ মাসে টাকা না দিলে আমাদের বেতন থেকে টাকাটা কেটে নেবে। আমি বললাম, তাই আমার জন্য আপনাকে এত কষ্টে পড়তে হবে? ঠিক আছে, বসুন, দেখছি। ঘরের মধ্যে ঢুকে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে যে আমি একটা ঘরের মেয়ে, টাকা পয়সা আলা মানুষের মেয়ে, ছোটবেলা থেকে সোনার চামচে বড় হয়েছি, কত আদর যত্নে, কোনোদিন বাবার সংসারে অভাব বুঝিনি। আজকে বেকার স্বামীকে বিয়ে করে কতই না পরীক্ষার সম্মুখীন হচ্ছে, কতই না কষ্ট একটার পর একটা আসতেছে আমার জীবনে। এই মুহূর্তে আমি কিস্তিয়ানাকে কি বলে তাড়াবো বাড়ির থেকে? মান ইজ্জত থাকবে এটা যদি মানুষ জানে? ঠিক করি, কোন পরীক্ষার মধ্যে বললাম? চরম বিতৃষ্ণার চোটে একটা সিদ্ধান্ত নিয়ে বসলাম হঠাৎ করেই। না বেটা, একটু আমি ট্রাই করি, যদি সে অন্য সাইডটা, তার যদি কোনো আগ্রহ থাকে, তাহলে হয়তো একটাবার আমাকে সময় দেবে, দেখি না ট্রাই করে। এভাবে রুমের মধ্যে থালা বাসন গোছানোর ছলে বলছিলাম, হ্যালো ভাই, আপনি একটু ঘরে এসে বসুন, বাইরে কেন? আপনি তাছাড়া তো আমাদের বিয়ের লোক, আসেন না, শুধু বাইরে বসে বসে কিস্তি কিস্তি বলে চলে দেন। সে বলে, না না, আমাদের দায়িত্ব বাইরে থেকে কাজ করে চলে দেওয়া, আমি ঘরে যেতে পারছি না। হ্যাঁ, আমি বললাম, কোনো সমস্যা নেই, সবাইকে একরকম ভাববেন না, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, আরে আইসে একটু বসুন, আমি আপনার জন্য 1 কাপ গরম চা করছি, প্লিজ এখানে বসুন। সে যদিও আসতে না চায়, আমি তাকে দেশ করে বলাতে সে আসলো, এসে আমার খাটটার উপর বসলো। আমি বললাম, ভাই একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি এমনই পরিস্থিতির শিকার হয়ে গেছি যার আপনাকে কি বলবো, টাকাটা আমি তো সত্যি ভাই এ মাসে দিতে পারছি না, যদি একটাবার আমাকে একটু দয়া করতেন। আমি আপনাদের জোর হাত করছি, প্লিজ সামনের মাসে 2 মাসের কিস্তি আমি একসাথে দিয়ে দেব। আমি চরম বিপদগ্রস্ত, বিশ্বাস করুন ভাই। ওই যে আমার বাড়িতে একটা মুরব্বী শ্বশুর দেখেন মাঝে মধ্যে, উনি একদম অকর্মা। আমার স্বামীটা প্রবাসী আছে, কোম্পানির কাছ থেকে এ মাসে বেতন পায়নি, বলেছে আগামী মাসে 2 মাসের বেতন একবারে আমাকে পাঠাবে, তখন আমি আপনার 2 মাসের কিস্তি একবারে দিয়ে দেব। কিস্তিওয়ালা তো নাসুর বান্দা কিছুতেই শুনল না, বলে না আমি টাকা নিয়েই যাব, যেন জোরে জোরে আওয়াজ করতে লাগে। আমি বললাম, আস্তে কথা বলুন, কিস্তির কথাটা আশপাশের মানুষজন কেউ না জানে, আমি একটা ঘরের মেয়ে, আপনারা যা বলেন আমাকে বলেন, এত আওয়াজ করেন কেন? তারপরে হঠাৎ করে উনি বলতে বসলো,
তো টাকা নিতে কিস্তি নিতে কে বলেছে? আর টাকা যদি আদৌ আপনার সত্যি ম্যাডাম দিতে না পারেন, তাহলে আমি আপনাকে একটা অফার করি, যদি আপনি রাজি থাকেন। আমি বলেন অফার? কিসের অফার? আচ্ছা দেখি বলুন তো, দেখি শুনি কি বলছে। ম্যাডাম যদি সম্ভব হয় তাহলে রাজি হবে, না হলে পারে ক্ষমা করে দিবেন। আমি বললাম আচ্ছা, সেটা রাখার মতো হলে রাখবো, না রাখার মতো হলে ব্যাস সমস্যা নেই, আপনার বলুন। আপনার কাছে যেহেতু টাকা দিতে পারছি না, ঠিকছি, শুনতে তো হবেই আপনার কথা, বলুন। উনি বলল, দেখুন বাড়িতে তো আপনার ওই শ্বশুর আর আপনি তো থাকেন, মাঝে মধ্যে আসি দেখি, এখন তো উনি বাসায় নেই মনে হয়। আমি বললাম না, উনি এখন বাসায় নেই, উনি বাজারে বাইরে আড্ডা দিচ্ছে। তখন এ কথা শুনতে উনি বলল, আপনার চেহারা সুরুত, রূপ জীবন তো বেশ সুন্দর, ভারী স্মার্ট আছেন, তো টাকার জন্য অভাবে পড়ে এত ছটপট করছেন কেন? একটাবার একটু আমার দিকে নজর দিলে তো টাকাটা আর দিতে হতো না। আমি বললাম, এসব কি বলছেন? তা কি আদৌ সম্ভব? তার মানে আপনার কথা রক্ষা করলে আমাকে এ মাসের কিস্তি মাপ? বলছে হ্যাঁ, আমি প্রতি মাসে আসবো, প্রতি মাসেই যদি আপনি আমার কথা শোনেন, তাহলে আপনি একবার আমার কথা শুনবেন, আপনার কিস্তির টাকা দিতে হবে না। আমি বললাম সত্যি বলছেন আপনি? বলে হ্যাঁ। উনিও খুব হ্যান্ডসাম, মানে মাঠ করবি তো, যাও কিস্তি অফিসে চাকরি করে, একটু হ্যান্ডসাম আছে উনি। কেন যেন অনেক বিতৃষ্ণার চোটে যখন টাকা পয়সা আর ম্যানেজ হয় না, নিজের পরে বড় আক্ষেপ করে এক কথায় দু কথায় তার কথা আমি রাজি হয়ে যাই। তারপরে আমি বাইরে গিয়ে একটু এদিক সেদিক উকিঝুঁকি মেরে দেখে আসলাম শ্বশুর আদৌ বাড়িতে নেই। তারপর আমি চুপচাপ তার সাথে কথাবার্তা, চা খাইতে খাইতে গল্প করতে করতে তাকে আমি আমার জবাবটা জানিয়ে দিলাম। তারপরে যা হচ্ছিল অনেক সময় ধরে, খাটের নড়বড়ে গজুর বজুর আওয়াজ, দীর্ঘ নিঃশ্বাস, জীবনের এত চিন্তা চেতনা আমাকে একে একে কুড়িয়ে কুড়িয়ে যেন মনটার মধ্যে কেমন একটা যেন বিতৃষ্ণা লাগে, ভাল লাগছিল না। আজকে জীবনের সর্বোচ্চ সব কিছু যেন আমি হারাইতে চলছি। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে সে আমার সাথে বসে তার যা কথা আমি রক্ষা করেছি। চা খাওয়া শেষে যখন সমস্ত কিছু সম্পন্ন হলো, ঠিক হয়নি, শেষ হবে, আমি উঠব, মানে দুজনেই বসে আছি বা চলছে কাজকর্ম, ঠিক এই সময়ে কোনো আওয়াজ না করে, কথাবার্তা না বলে শ্বশুর বাড়ির মধ্যে ঢুকে, কথা না বলে আমার রুমের দরজাটা কোনো রকম করে মেলানো ছিল, ভিতর থেকে আটকানো ছিল না। দরজা খুলেই শ্বশুর আমাদের দেখে বলে, কি ব্যাপারে, এসব কি দেখছি? আমি তো মুখটা মাটির দিকে করে চুপ করে থাকলাম। আর ভদ্রলোকটি উনি উঠে তাড়াহুড়ো করে নিজের পোশাক আশাক ঠিকঠাক করে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে বলছে, ওই কিস্তির টাকাটা নিতে আসছিলাম তো। তো বাবাজি আপনি কোথায় গেছিলেন? আপনাকে তো বাড়িতে দেখছি না। আর তাছাড়া ম্যাডাম আমাকে চা খেতে দেখলো তো, তাই যেখানে বসে চা খাচ্ছিলাম। তখন উনি, আমার শ্বশুর, এই কথা শুনে মুখটা এরকম করে নাক ঝাড়িয়ে বলছে, তাহলে আজকাল এইসব চলছে বৌমা, আর আমার সাথে এত নীতি কথা। ঠিক আছে, চলো যা ভালো হয় করো, ছেলে বাড়িতে নেই, কিস্তির টাকা দিবে কি, তার বদলে কি হচ্ছে না হচ্ছে এসব বুঝি। আমি বললাম, বাবা মুখ সামলে কথা বলুন, এসব কি বলছেন? দুটো টাকা দিয়ে সাহায্য করার মুরত দেই, আর বড় বড় কথা, এত নীতি কথা আপনার থাকে কোথায়? এই যে কিস্তির টাকা নিতে আসছে, যদি এতই বিয়া থাকে তো টাকাটা দেন, লজ্জা করে এই সমস্ত কথা, নীতি কথা বলতে আমার সামনে? 2 পয়সা ইনকামের মুরত দেই, এসে নীতি কথা নিয়ে আইছে, যান। এই বলে কিস্তিওয়ালাকে আমি বিদায় করে দিলাম হাসি মুখে, সে চলে গেল। আর আমার মোবাইল নাম্বারটা নিয়ে গেল। মাস শেষে যখন কিস্তির নীতি আসার মতো হয়, বলে কি, ম্যাডাম কিস্তির টাকা দিবেন নাকি আমি আসবো? আমি তখন দেখলাম যে ওই একবারও যা বারবারোটা কিস্তির টাকাটা যেহেতু তাকে দিতে হচ্ছে না, তাকে স্পেশালভাবে বাড়িটা যখন নিরিবিলি ফাঁকা থাকে, ঠিক তখনই আমি তাকে
ডাকলে টুক করে একটা সময় এসে টাকার বোতল এসে আমার সাথে এক কাপ চা খেয়ে বা অনেক সময় ধরে থেকে থেকে চলে যেত। কিন্তু সেদিন শ্বশুরের চোখে এইভাবে সামনাসামনি যখন হঠাৎ এই অবস্থায় পড়ে গেলাম, কী করব? আর শ্বশুরও তো এইটাই চাচ্ছিল। যা হোক, এমনি ডুগডুগি, তারপরে আবার ঢোলের বাড়ি। দুদিন যেতে শ্বশুর বলল, দেখো বৌমা, যা স্বচক্ষে দেখলাম তা তো নিজের মধ্যে চাপিয়ে রেখেছি। এখন তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু ছাপ ব্যাপারটা আমার ছেলেকে আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেব। সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আমি বললাম, দেখুন, আর এত বাহানাটা করতে হবে না। এখন আপনি কি চাইছেন তাই বলুন। আপনিও নাকি ওনার মতো? বলে, না, আমি তা বলছি না। আমি বললাম, তোকে এত বাহানা করছেন কেন? কি করবেন আপনি? কি চাইছেন আপনি আমার কাছে? সে এক কথা দুই কথায় বলে, তুমি বোঝো না, যেটার জন্য গতদিনে আমার জন্য গ্রামে সালিশ বিচার হলো, আমি মানুষের সামনে এখন আর বেড়াইতে পারি না মুখ ফুলে। সবই গেল। আমি বললাম, দেখেন, আপনি যেমন আমারটা দেখছেন, আমিও আপনার ব্যাপারটা কিন্তু আজ পর্যন্ত এই যে গ্রামের মধ্যে এত মানুষের সামনে আপনার যে একটা ইয়ে হলো, সেটা আপনার ছেলেকে জানায়নি। যদি আপনিও বেশি ইয়ে করেন না, ব্যাপারটা আপনার ছেলেকে আমি কিন্তু জানিয়ে দেব, মনে রাখবেন। সে বলল, আমি না হয় যেটা করছি তুমি জানালো এমন যায় আসে না, ছেলেকে বুঝিয়ে ফেলবো, কিন্তু তোমার ব্যাপারটা আমি যদি এখন ছেলেকে জানিয়ে দিই, যা সচক্ষে দেখেছি। আমি বললাম, তাই তো কি করতে হবে শুনে দেখি। সে কথায় কথাই বলল, বৌমা, একটু মনোযোগ সহকারে যদি দু একটাবার আমাকে খেদমত করতে বা খেদমত করার সুযোগ দিতে। আমার তো আর আগে পিছিয়ে তুমি ছাড়া কেউ নেই। ছেলেটাও আজ প্রায় বছর হতে চলেছে বিদেশ গেল। তুমিও এইভাবে আর কতদিন নিজেকে কষ্টের মধ্যে রাখবে? বাড়িতে এই একই ছাদনার তলে তুমি আর আমি দিনের পর দিন, না, এটা ভালো লাগে না। ভেবেছিলাম হয়তো তুমি মনে হয় বেশ অনেক সতী, কিন্তু টাকা দিতে না পেরে আমি তো বুঝি বৌমা, সময় মতো কিস্তির টাকা জোগান করতে না পেরে আজকে কিস্তি আলার কথা মতো তুমি যা করলে আর সচক্ষে যা দেখলাম, আর কি বাকি আছে দেখার। তাই বলছিলাম, বিবেকটা যদি আমার দিকে একটু ঘুরিয়ে যদি একটু মনটা হালকা করতে বৌমা, একটু আমার জন্য ভালো হতো। আমি বললাম, আচ্ছা হয়েছে, ব্যাপারটা দেখব না আমি, আমার মাথায় থাকলো। তবে যা দেখছেন মনে করেন আপনি কিছুই দেখেননি, কাউকে কিছু বলবেন না। দুপাশে তাই রোজগার করে আনবেন না। আবার একটা ভুলভাল করলে সেটাও আমার দোষ। তো টাকাটা দেন, তাহলে ওনার সাথে আমার কথাই বলা লাগে না। আর তা তো দিতে পারেন না। এ কথা বলতো উনি বলল, আর লজ্জা দিও না বৌমা, সারা জীবনে আমি এইভাবে অকর্মায় রয়ে গেলাম, কিছু করতে পারি না। আমার এই স্মার্ট চলাফেরাই তো আমাকে ছোট কাজ দিতে চায় না। জীবনে কখনো চাকরি বাকরিও পেলাম না। আর এখন তোমার হাতে আমি চলছি। ছেলে বিদেশ থেকে কি টাকা পয়সা দেয় না দেয় সেটা তুমিই ভালো জানো। আমার যখন দুর্দশটা যা কিছু লাগে সেটা তো তোমার কাছ থেকে চেয়ে নিয়ে আমি চলি। আর যা দেখলাম, পরের ছেলেরা যে যদি এত সুন্দর একটা সুখময় সময় সুখ অনুভব করে চলে যায় বাড়ির থেকে, আর আমি তোমার কাছ থেকে দিনের পর দিন তোমার ভালোবাসা, তোমার খেদমত সব কিছু থেকে যেন একের পর এক বঞ্চিত করছি, তোমার কি একটু মায়া হয় না বৌমা? আমি তো কখনো তোমাকে জোর করিনি, অনুরোধ করে রিকোয়েস্ট করে চলছি। দেখো, তোমার মনে যদি একটু দয়ামা হয় এই হতভাগার জন্য, সেটা তোমার বিবেক। বেচারা এমন করে আমাকে বলে যাচ্ছে যেন আমি একদম মায়ায় উতলে পড়বে আমার। সে কথা বলে আমার কাছ থেকে চলে গেল। তারপরে সারা দিন শেষে রাত হলো। রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছি, আর চোখের দুকনে দেখি নিজের অজান্তে জল এসে গেছে। ভাবছিলাম যে বিয়ের আগের জীবনটা আমি বাবার সংসারে কত উৎফুল্লর সাথে কাটিয়েছি, কত স্টাইলে চলেছি। কি আমার পোশাকের পর পোশাক, কি বাহার, কত হাসি খুশি মন, কোনো অভাব অনটন কিছু নেই, কোনো অভাব কিছু বুঝিনি বাবার সংসারে। কলেজের ওই ছেলেটাকে আজ ভালোবেসে বিয়ে করে
বেকারত্বের অভিশাপে আজকে জ্বলে পড়ে নিজে ছারখার হয়ে যাচ্ছি। এই অভিশপ্ত থেকে আর কতদিন আমি এভাবে জ্বলবো? কতদিন এরকম চলবে? কবে মুক্তি পাবো? ভালো লাগে না আর। আর যার কারণে আজকে আমার নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দিতে হলো শুধু মাসের কটা টাকার কিস্তির জন্য। নিজের কাছে খুব এটা ভেবে কষ্ট লাগলো, ধিক্কার দিচ্ছে হলো, কান্না করি। আবার ভাবলাম যে না, এটাই বাস্তব জীবন। আমি না আমার স্বামীকে বড় করতে চলেছি, বাবাকে আমি দেখিয়ে দেবো যে আমার স্বামীও টাকা পয়সার মালিক। তাতে আমার যা কিছু হারাই হারাক, যা কিছু থাকে থাকুক, কোনো যায় আসে না। জীবন সংগ্রামে আমি হার মানব না। তাদেরও তো আমি মেয়ে, কই তাদের আমি একটাই মেয়ে ছিলাম। কখনো তো মেয়ের মায়ায় পড়ে বাবা আর একটা খোঁজও নিল না, মা একটা খোঁজও নিল না। তারা কি শুধু জেদ করিয়ে আমার উপরে থাকবে? তারা যদি অতটা কঠোর হতে পারে, তাহলে আমি মা পারবো না কেন? আমাকে এই সংগ্রামে জয়ী হতেই হবে। আমি মাথা উঁচু করে বাবার সামনে দাঁড়াইতে চাই যে এই তোমার বড়লোক কোটিপতি জামাই। যেদিন আমি এই কথা বলে তাদের সামনে গিয়ে দাঁড়াইতে পারবো, ঠিক সেই দিনে বাবা মায়ের সাথে পরিচয় করব। তারা যেহেতু খোঁজ নিচ্ছে না, ভালো কথা। আমার সময় আসলে যেন আমি ঠিকই যেতে পারি। হাজার হলো তো তারা বাবা মা, আমি কি তাদের ভুলতে পারি? অপেক্ষার দিন গুনছিলাম। হঠাৎ রাত্রে শ্বশুর এসে শিহরণে বসল, বলল, বৌমা কি এমন ভাবছো? মনটা খারাপ করে আর তোমার দু চোখে জল গড়িয়ে পড়ছে। শরীর খারাপ, অসুস্থ, নাকি বাবা মার কথা মনে পড়ছে? বাবা মা তো তোমার সাথে কোনো যোগাযোগই করে না, একদম পর করে দিল। কেমন বাবা মা যে একটা দিন খোঁজে নিল না? সন্তানরা না একটু ভুল করেই, তাই বলে কি বাবা মা এভাবে তাদের ওয়াদাবদ্ধ করে এত কঠোরতা তোমার বাবা মা? আমি তার কোনো কথার উত্তর দিলাম না। চোখটা মুছে উঠে তার পাশে বসলাম। বললাম, নেন, যে জন্য আসছেন, এত বায়না ধরছেন, আপনি এবার থাকবেন কেন? নেন, হয়ে গেলে চলে দেন। সে বলল, না না, আমি এভাবে তোমাকে চাইনি বৌমা। তুমি অনেক কষ্টের মধ্যে আছো। আমি তোমার হাসি খুশি, তোমার উৎফুল্লতার মধ্যে দিয়ে অনেক কিছু চেয়েছি, কিন্তু এইভাবে না। আমি অতটাই অমানুষ হয়ে যাইনি। দেখো বৌমা, তোমার শাশুড়ি যেদিন মারা গেল, তারপর থেকেই আমার বেকারত্ব জীবনে মন চাইলেও একটা বিয়ে করতে পারিনি। তাকে কি খাওয়াবো, কি পড়াবো? তাই হয়তো ভুলভাল কাজ দিনের পর দিন করে যাচ্ছিলাম। সেটারও সমাধান হয়ে গেছে। তুমি তো সবই বুঝতে পারলে। এখন যে আমার খুবই কষ্ট হচ্ছে চলতে। আমিও তো মানুষ, তাছাড়া আমার এমন তো বয়স না যে আমি বুড়ো হয়ে গেছি। কি করবো এখন তুমি বলো? আমি তখন উঠে গিয়ে 2 কাপ চা করে নিয়ে আসলাম। মনের চাপা কষ্ট সব কিছু ঢেকে তার সামনে হাসি মুখে উন্মোচন করলাম। হাসতে হাসতে কথা বলতে লাগলাম। চা খেতে খেতে তার মনটা খুশি করলাম, ভালো করলাম। এক পর্যায়ে তার কথাকে আমি রক্ষা করতে পারলাম। তাকে যথেষ্ট সেবা করেছি, অনেক ভালোবেসেছি। সারা জীবন ভরে যে অফার করে আমার কাছে যা যা কিছু চাইছিল, তার আশাটা আমি পূর্ণ করলাম। বুঝলাম সেও খুব খুশি। আর কি করব? পরের ছেলে দুটো টাকার জন্য যদি সে আমার কোটি টাকার মূল্যবান সম্পদ এক নিমিষে নিয়ে চলে যেতে পারে এই বাড়ির গেট থেকে বের হয়ে, তাহলে উনি বা কি অপরাধ করেছে? উনিও তো অসহায়, বউহারা মানুষ। কিন্তু একদিন এভাবে সে যখন সুযোগ পেয়ে গেল, এইভাবে তার সাথে দিনের পর দিন আমার এইভাবেই চলত। কিচ্ছু করার ছিল না। এক পর্যায়ে আমার স্বামীর বেতন মাসে 5 লক্ষ টাকা হয়ে গেল ওই দেশে, এবং কোম্পানিটা চেঞ্জ করেছিল। অন্য কোম্পানি তার কাজের কোয়ালিটি দেখে তাকে ওখান থেকে বেশি বেতনে নিয়ে চলে যায়। এক পর্যায়ে খুব অল্প দিনই আমরা কোটিপতি হয়ে গেলাম। স্বামী আমাকে ফোন করে বলল, দেখো বউ, আশেপাশে শহরের আশেপাশে ভালো জায়গা তুমি বাবাকে খুঁজতে বলো, এবং সেখানে বড় ফ্ল্যাট করার মতো জায়গা দেখতে বলো, এবং জায়গা বরাদ্দ করো, জায়গা কেনার ব্যবস্থা করো, আমি শুধু এসে বাই করব। আমি বললাম, আমাকে স্বপ্ন দেখাচ্ছ না তো? বলে, না, তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা প্রতিজ্ঞা, আমি আজকে সেটাই করতে চলেছি। উপরওয়ালা হয়তো সেটাই করার মতো আমার ভাগ্য দিয়েছে।
আমার এখন অনেক টাকা বেতন। তাছাড়া ব্যাংকবেলা যা করেছি মোটামুটি আমি 5 তলা বাড়ি করতে পারবো। আমার সেই অ্যাবিলিটি উপরওয়ালা আমাদের দিয়েছে। সব মিলে স্বামীর এই কথা শোনার পরে ফোনটা কেটে দেওয়ার পরে আমি হামা করে কেনতে লাগলাম। কাঁদতে কাঁদতে ভাবলাম, আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষা নিলে। স্বামীকে সেই পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমার সহজ সরল স্বামী, যাকে এত মনে প্রাণে ভালোবেসে যাকে বিয়ে করে জীবনসঙ্গী করলাম, সে বিদেশ পড়ে অজস্র পরিশ্রম করে দিনের পর দিন আমার কথা রক্ষা করতেছে আমার প্রতিজ্ঞাকে ঠিক রাখার জন্য। সে বড় হবে আমাকে বলেছে, আর এদিকে সামান্য দুটো কিস্তির টাকার জন্য একসময় আমি স্বামীর দেয়া ওয়াদা আমি তার বরখেলাপ করেছি। তার সম্পদকে আমি টিকা রাখতে পারিনি, কোথায় উলুবনে ছিটিয়ে দিয়েছি। এদিকে বাবা উলি পোকার মতো শ্বশুর আমার দিনে দিনে কুড়ে কুড়ে কেটে কেটে চলছে। ওদিকে কিস্তি যতদিন শোধ না হয় ততদিন। সব মিলিয়ে আর কি আছে। আমি যে তার সাথে এক চরম বেইমানি প্রতারণা করে ফেলেছি। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি সবই জানো, সবই দেখেছ, পরিস্থিতির শিকার, আমাকে ক্ষমা করে দিও। আমার কোনো দোষ ছিল না, এছাড়া যারা আমার কোনো গতি ছিল না, আমি বড় অসহায়। কাঁদতে লাগলাম ধিক্কার করে। পরে হাসি খুশি মনটাকে কঠোরতা করলাম, শক্ত করলাম। তারপরে স্বামী আমাকে 2 দিন বাদে ফোন করে বলল, ঠিক 3 মাস বা 2 মাসের মধ্যে, এই সময়ের মধ্যেই আমি একটা লং ছুটি পাবো, পুরো 3-4 মাস। এই ছুটিতে আমি গিয়ে বাড়ির কাজটা দৌড়াই দিয়ে আসবো এবার। এদিকে আমার শ্বশুরের সাথে সে যোগাযোগ করে আমার শ্বশুর জায়গা দেখাশোনা করতে করতে একটা জায়গায় জায়গা পেল। 50 লক্ষ টাকা দিয়ে সে জায়গাটা কেনা হলো। তারপরে আমার স্বামী ঠিক 2-2.5 মাস বাদে বাড়িতে আসলো। এসে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং শুরু করলো। ব্যাংক ব্যালেন্স, তার টাকা পয়সা, আর আমার জন্য আসার সময় যে কত গহনা নিয়ে আসছে, সবই হলো ঠিকই। আমি কোটিপতিও হলাম, আমার স্বপ্ন ঠিকই বাস্তবায়ন হলো আজকে। কিন্তু এক চরম কঠিন সম্পদ, আমার জীবনে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, মেয়েদের যেটা সবচাইতে দামি সম্পদ, সামান্য 2টো টাকার জন্য একসময় আমি বড় অসহায় হয়ে না কি করেছি সবসময়ই আফসোস হতো, কি করব। তারপরে স্বামী ঠিক 3 মাস থেকে আমার গর্বে একটা সন্তান দিয়ে যাওয়ার বেলায় বাড়ির কাজটা ততদিনে প্রায় 1 তলা উঠে গেছিল। স্বামী চলে যায়, আর যাওয়ার সময় বলল, ঠিক 1 বছর পরে এসে যেন দেখতে পাই যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি 1টা বছর পর আবার আসব। আমি বললাম ঠিক আছে। স্বামীর সময় আসার আগে আগেই আমার সন্তান ভূমিষ্ঠ করলাম। আমার একটা কন্যা সন্তান হয়েছিল। তারপরে আমার স্বামী এসে কমপ্লিট বাড়িটা, একদম কমপ্লিট 5 তলা বাড়ি, কি হাইফাই, অনেক টাকা খরচা হয়েছে। যে টাকার অঙ্ক উনি আমাকে এখন পর্যন্ত বলেনি, বলেছে তোমার জানার দরকার নেই। স্বামীকে বললাম, আর কতদিন, কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছো, আর কতদিন, এখনো কি বাইরেই থাকবে? বেশ তো বাইরে থাকলে এখনই তো আমার সাথে সংসার জীবনে একটু সাক্ষাতে থাকো, নাকি দূরে দূরে রাখবে? স্বামী বলল, দেখো আমি একবারে চলে এসেছি, আর কখনো যাব না। কোম্পানির কাছ থেকে একদম বলে করে চলে এসেছি। আর আমার যা টাকা পয়সা হয়েছে, এখন আমি সারাটা জীবন বসে খেলেও আমার ফুরবে না। এই শহরের বড় ব্যবসা কি আছে, তোমার বাবার যা ব্যবসা, তার যেন আমি মহাজন হতে পারি, আমি ঠিক সেটাই করব। এক পর্যায়ে আমার স্বামী ঠিক তাই করলো। আমার স্বামী বিশাল বড় পাইকারি সিট কাপড়ের বিশাল কারখানা এবং পাইকারি ব্যবসা সে দাঁড় করলো এই শহরের। আমার স্বামীর কাছ থেকে যারা পাইকারি ব্যবসা করে তারা সহকারে স্বামীর কাছ থেকে মুকাম করত। পাশাপাশি আমার বাপও আমার স্বামীর কাছ থেকে তার ম্যানেজার দিয়ে মুকাম করে মান দিত, কিন্তু জানে না এই ব্যবসাটা কার। এক পর্যায়ে যখন পরিচয় পেল, আমার বাপ টের পেয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী আর আমাকে নিয়ে চলাফেরা করার জন্য প্রাইভেট কার কিনেছিল। আর আমার শ্বশুরকে তো আলাদা একটা বিলাসবহুল জীবন দান করেছে আমার স্বামী। পরে পাশে আমার শ্বশুরকে আমরা বিয়ে করাই দিই।
শ্বশুরের তো আর টাকা পয়সার চিন্তা নেই। যাক, শ্বশুরের সংসার সহ সমস্ত কিছু দায়িত্ব আমার স্বামী নিয়ে এলো। আমরা ওই 5 তলায় বাস করতে লাগলাম। আমরা থাকতাম 4 তলায়, শ্বশুর থাকতো একদম নিচতলায়। সে নিচেকার মানুষজন দেখাশোনা বা সব কিছু দায়িত্বে ছিল। যাক, এভাবে চলতে লাগলাম। হঠাৎ করে একদিন স্বামীকে বললাম, দেখো, আজকে আমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ। এখন আমার সময় এসেছে। আমার বাবার বাড়িতে একটাবার তোমাকে নিয়ে আমি যেতে চাই। আমার স্বামী বলল, হ্যাঁ, তাই যাব। শুক্রবার দিন বাবা যেদিন বাড়িতে ছিল, ঠিক আমাদের প্রাইভেট কারে করে স্বামী আর আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে। গেটে যায় হরেন বাঁধাতেই একজন এসে গেট খুলে দিল। ভিতর থেকে দেখলাম মা বেরিয়ে আসলো। আমাদের দেখে মা চমকে গেল। মা বলল, আরে মা তুই? একথা বলে মা যেন একদম কান্নায় ভেঙে পড়ল। হাজার হলো মা তো। আমিও কতদিন মাকে দেখি না। আবেগবশে ছুটে গিয়ে মায়ের বুকে লেলিয়ে পড়লাম। মাকে জড়িয়ে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লাম। মা আমাকে জড়িয়ে জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। শুক্রবারের দিন তো বাবা বাড়িতেই ছিল। ভিতর থেকে বাবা বের হয়ে এসে বলছে, কে আসছে? মা বলছে, দেখো, তোমার সেই মেয়ে। ওটা কে রে? আমাকে জিজ্ঞাসা করলো মা। আমি বললাম, মা, এই তো, এটা আমার স্বামী। তোমরা যাকে আজ পর্যন্ত তোমাদের বাড়িতে জায়গা দাওনি। আমার স্বামী এই শহরের কোটিপতি। আমার বাবার আর কি ব্যবসা আছে? আমার বাবারও মহাজন আমার স্বামী। বাবা এই কথা শুনে ফেলে, বলে, তার মানে ওনার কি ব্যবসা? তখন আমি বললাম, বাবা, কল্লোল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমার স্বামী। আর যার আন্ডার থেকে তোমরা এই থান কাপড় নিয়ে এসে ব্যবসা করো পাইকারি, তুমিও তো সেখানকার খরিদ্দার। বাবা মাথাটা নিচু করে বলছো, ও, তো তোমরা বাবা এইভাবে দুজনে বাইরে দাঁড়িয়ে থাকবে? ভিতরে আসছো না কেন? এই জামাইকে নিয়ে ভিতরে আসো। তখন মনে মনে চিন্তা করলাম, হায় রে বাবা, সেদিন তুমি গরিবের ছেলে বলে জায়গা দিয়েছিলে না, আমার বিষয়টা মেনে নেওনি। আমি তোমাদের একটা মেয়ে। আজকে যখন একটা গ্রুপের মালিক, একটা ইন্ডাস্ট্রির মালিক কথা বলতেই সঠিক পরিচয় পাওয়ার পরে আফসোস করে বলছে, তোমরা বাইরে বাইরে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ। তারপরে স্বামীকে নিয়ে ভিতরে গেলাম, বসলাম। আমার স্বামী আমার বাবাকে সালাম জানালো, তার পাশে গিয়ে বসলো। স্বামীর সঠিক পরিচয় দিল, বলে, এই শহরের বড় ভাইয়ের ব্যবসা, এই ব্যবসা, সে ব্যবসা, সব কিছু মালিক আপনার মেয়ে, আমি নয়। আর এই সবের অবদানীও আমার। ওই যে বোল বিলাস ভ্রমণ বাড়ি দেখলেন, ওটা আমারই বাড়ি। আমার বাবা এই কথা শুনে দেখলাম অবাক হয়ে যাচ্ছে, বলে, ওই বাড়ি তোমাদের? আমার স্বামী বলছে, হ্যাঁ বাবা, ওইটা আমাদের। আপনি মাকে নিয়ে ওখানে গিয়ে থাকবেন, মাঝে মধ্যে যাবেন। তারপর যাই হোক, মিলটাল হয়ে গেল। আমাদের থাকার জন্য খুব অনুরোধ করলো, থাকলাম না। স্বামীকে নিয়ে, আমার বাচ্চাটারে নিয়ে ওখান থেকে বেলায় বেলায় আবার গাড়িতে করে বাড়িতে চলে আসলাম। বাবা মা ঠিক মেনে নিল। যদি আজকে স্বামীকে এই পর্যায়ে আমি চেষ্টার মাধ্যমে না নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো এই বাবা মার মুখখানা আমার দেখতে পেতাম না। খুব কষ্টে জীবনটা কাটছিল। যাক বন্ধুরা, সর্বশেষের দিনও আমার যাই হোক, আমার জীবনে আমি সংগ্রামে নামছি। কাটতেও পারে, ছিটতেও পারে, হারাইতেও হতে পারে, তো আমার সবই গেছে। বিনিময়ে আমি আমার ওয়াদাবদ্ধ হয়েছি, বা যে কারণে আমি আমার কথাকে রক্ষা করতে পেরেছি, বা সেই পর্যায়ে আমি পৌঁছে গেছি। শেষ পর্যন্ত আমি তাদের কাছে হারিনি, তারাই হেরে গেছে। তো বন্ধুরা, আজকের গল্পটা আমার এ পর্যন্তই ছিল। তো যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা রিকোয়েস্ট, এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটি অন্যের কাছেও পৌঁছে দাও। আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।